বেশ কয়েকটা ইতিবাচক সিদ্ধান্ত দেখা যাচ্ছে ইলিয়াস ভাই, যে নতুন সরকার এমপি মন্ত্রীদের যে সেই ঐতিহ্যবাহী শুল্কমুক্ত গাড়ির সুবিধা এবং যে প্লট, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে রিঅ্যাডমিশনের জন্য যে এটি অত্যন্ত কি বলে যে জনঘনিষ্ঠ একটি বিষয়। আপনি কিভাবে ইভালুয়েট করছেন? আপনাকে ধন্যবাদ। এটি আসলে আমি প্রথমে একটু বলে নিই, মর্নিং শোজ দ্য ডে এই সরকার কেমন করবে। প্রাথমিকভাবে যে দুটি সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ হয়। যেমন আপনি যেটি বললেন যে রিঅ্যাডমিশন ফি, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি অভিভাবকের এই প্রশ্ন কিন্তু আছে যে আমার বাচ্চা যেখানে পড়ে প্রতি বছর অ্যাডমিশনেতে আবার টাকা দিতে হয়। এটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন অভিভাবক, তাদের কিন্তু অনেক কষ্ট করে এটি দিতে হয়। বাট এই স্কুলগুলো অনেক সময় এত নির্দয়, এটি না দিলে ভর্তি নেয় না। এটি যুগান্তকারী সিদ্ধান্ত বলবো। আরেকটি সিদ্ধান্ত যেটি অনেক সময় আলোচনা হয় যে শুল্কমুক্ত গাড়ি আনে দেশ ট্যাক্স থেকে বঞ্চিত হয়, সেটি তারা নেবে না বলেছে। আরেকটি হচ্ছে যে প্লট, সরকারি প্লট, আমরা কিন্তু দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এবং তার পরিবারের লোকজন, আমি এই মুহূর্তে ভুলে গেছি কটি প্লট, অনেকগুলো প্লট নিয়েছিলেন। সাম্রাজ্য। তাদের কি বাড়িঘর নেই ঢাকায়? নিশ্চয়ই আছে। সুতরাং এই যে ব্যাড প্র্যাকটিসগুলো বন্ধর ঘোষণা দিয়েছে, আর এটি নিতে পারবে না, কারণ এটি তো অলরেডি প্রকাশ হয়ে গেছে। এটি যদি তারা আবার করতে চায় তাহলে কিন্তু বিপদে পড়বে। তো এই সংযোগটা একটু অন্যরকম আমি দাবি করতে চাই, কারণ দীর্ঘ 15.5 বছরের যে শাসনটি মানুষ অনেকেই পছন্দ করেনি, সেই শাসনের পরে নতুন সরকার ক্ষমতায় বসছে এবং এই সরকারের যিনি প্রধান তিনি কিন্তু দীর্ঘদিন 17 বছর নির্বাসনে ছিলেন লন্ডনে, যুক্তরাজ্যে। সেখানে গণতন্ত্র, আমাদের গণতন্ত্র কিন্তু একরকম না। তিনি সেখানে থেকে সেখানকার কালচার, গণতান্ত্রিক ব্যবস্থা দেখেছেন এবং আমরা এও জানি যে তিনি এই দীর্ঘ সময়ে অনেক পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন। অক্সফোর্ড ক্যামব্রিজের মেধাবী ছাত্র যারা, তাদের সাথে তিনি আলোচনা করতেন বিভিন্ন সময় এবং এই উপদেষ্টা পরিষদও আমি ব্যক্তিগতভাবে চিনি যে 2-4 জন আছে। এটি কিন্তু এখন আমরা তার সেই অভিজ্ঞতাটা তিনি বাংলাদেশে কাজে লাগাবেন বলে যে দেশের বিভিন্ন বিষয়ভিত্তিক এক্সপার্টরাও তার সঙ্গে লন্ডনে গেলে দেখা করে আসতেন, যেটি তখন হয়তো কেউ প্রকাশ করতেন না, কিন্তু এখন আমরা তাদের সাথে বিভিন্ন আড্ডায় বিষয়গুলো শুনতে পাই। সেটি তিনি ইমপ্লিমেন্ট করতে চাইবেন এবং এটি তার রক্তেও আছে। এইভাবে তার বাবা যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনিও পৃথিবীর যে ভালো ভালো যে দেশে যেতেন, ভালো যা কিছু দেখতেন, তিনি কিন্তু এসব দেশে এসে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেন। সুতরাং আমি আশা করতে চাই এই সরকারের শুরুটা খুব ভালো হয়েছে। এবং আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন খুব সিম্পল আজকে মন্ত্রী পরিষদে গিয়েছেন, মিটিংগুলোতে গিয়েছেন। আপনি দেখবেন বাংলাদেশের একটা সংস্কৃতি হচ্ছে, আমরা তো দীর্ঘদিন ব্রিটিশ শাসিত ছিলাম, আপনি গরমে সিদ্ধ হয়ে যাবেন কিন্তু এই ব্লেজার বাদ দিবেন না, টাই বাদ দিবেন না, না হলে সার্ভ না করে না। এই কালচার থেকে কিন্তু তিনি বেরিয়ে এসেছেন। এটি ভেরি গুড সাইন, কারণ প্রচণ্ড শীতের মধ্যেও আমাদের অনেক আমলারা আছেন বা অনেক ব্যবসায়ীও আছেন যে গরম কাপড় পরে বা এসি চালিয়ে রাখেন, যে কারণে আমাদের অনেক মানুষ কিন্তু এসিও নিয়মিত ঠিকমতো পায় না, সেটি ভালো। এবং তিনি আরেকটি কথা আজকে বলেছেন যে রমজানের মধ্যে যাতে লোডশেডিং না হয় সেই উদ্যোগ নিতে বলেছেন। এই সুযোগে আমি এই সরকারের কাছে, যদিও আর সুযোগ নেই, আমরা অলরেডি চাঁদ দেখেছি, আজকে দেখা গেছে কালকে থেকে রোজা শুরু হচ্ছে, পণ্য মূল্যটা যেন না বাড়ে, যদিও আগে বাড়িয়ে দেওয়া হচ্ছে সোফার আইনও, মানুষের যাতে চোখে না পড়ে। কালকে আমরা আলোচনা করছিলাম যে এখন একটু ভিন্ন কৌশল নেওয়া হচ্ছে, 2 মাস আগে বাড়িয়ে দেয়। এবং আরেকটি কথা আমি বলে রাখি, এই যে একটি পে স্কেলের কথা বলেছে, যে পে স্কেলের খসড়া ঘোষণা করে গিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এটি যদি ঘোষণা করা হয়, এটি যদি ইমপ্লিমেন্ট করা হয়, দেশের মানুষ কিন্তু মহা সমস্যায় পড়ে যাবে এই মুহূর্তে এটি ধাপে ধাপে ইমপ্লিমেন্ট করতে। এই কারণে ধরুন কম বেশি 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, 14 লক্ষ ফ্যামিলি। তো এর বাইরে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়বে, কারণ পে স্কেল বেতন বাড়ানো মানে সব পণ্যের দাম কিন্তু বেড়ে যাবে।
এবং আমাদের ব্যবসায়ীরা কিন্তু বসে আছে যে কখন ঘোষণা করবে পে স্কেল। এটি খুব ব্লান্ড হবে। আবার অন্য যারা প্রাইভেট সেক্টর এমপ্লয়াররা তারাও বলছেন যে আমরা তো আসলে এমনিতেই ব্যবসা বাণিজ্য নিয়ে চাপের মুখে আছি, লোন রিপেমেন্ট করতে পারছি না, তো আমরা কিভাবে তার প্রপোর্শনেটলিও আমরা আসলে আমাদের কর্মীদের বেতন বাড়াতে পারবো না। না, তারা বেঠিক বলেননি। আমি জানি গত 1.5 বছরের দেশে যে অর্থনৈতিক অবস্থা ছিল, বিশেষ করে এই সরকার এর আগে যে 15.5 বছরে যে অবস্থা ছিল, আমাদের তো মূল ক্ষতিটি হয়েছে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে। আপনি জানেন যে ব্যাংক ডাকাতি হয়েছে। ক্যাবিনেটটা কেমন হয়েছে ইলিয়াস ভাই? ক্যাবিনেটটা আসলে কাজ শুরু না করলে তো আমরা বলতে পারবো না। যেমন একটি উদাহরণ দিই, আমাদের যিনি এবার শিক্ষামন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু 2001-এ যে বিএনপি সরকার গঠন করেছে তখন একদম ইয়াং ছিলেন। তখন কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করেছিল যে এই ইয়াং ম্যান কতটুকু কী করতে পারেন। বাট আমি এই স্টুডিওতে বলতে চাই, তিনি কিন্তু ওই সরকারের সবচেয়ে সফল মন্ত্রী ছিলেন আমি বলবো। কারণ নকলের ব্যাপারে একটা এমন জাগরণ তুলেছিল যে নকল একটি আতঙ্কে পরিণত হয়েছিল। এখন এই যে পাবলিক পরীক্ষায় যে জানলার পেছনে আর কেউ বই নিয়ে দাঁড়িয়ে থাকে না। তখন আমি তরুণ রিপোর্টার ছিলাম, আমি ওনার সঙ্গে অনেক জায়গায় গিয়েছি, দেখেছি যে কীভাবে উনি নিজে গিয়ে নকল ধরতেন। হ্যাঁ, তো আসলে সংস্কৃতি কিন্তু বদলায়। এই যে এই নকল বন্ধ হওয়াটা একটা উদাহরণ। আমরা আশা করতে পারি যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলোতে মানুষ সেবা পাবে। তারপরে যে করাপশনের যে কালচার, যে ট্যাক্স পেয়ারদের টাকায় প্রকল্প নিয়ে যে শ্রাদ্ধ করা, আমরা এই সরকারের আমলেই যদি আশা করতে না পারি হয়তো আর কখনোই করতে পারবো না।